আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে ইরান জানান দিতে চায় যে কেন মার্চের শেষে তাদের পররাষ্ট্রমন্ত্রী এক দফা বাংলাদেশ ও বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের জাহাজ চলাচলে নিশ্চয়ই হরমুজ প্রণালীতে অনুমোদন পাবে বলার পর বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা মাত্র তাকে আটকে দেওয়া হয়েছিল। এবং ইরানের রাষ্ট্রদূত সুস্পষ্টভাবে জানান দিতে চান যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থান নিয়েছেন তাতে ইরান শুধু যুদ্ধের সময় নয়, যুদ্ধের পরবর্তীতেও বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবেই বিবেচনা করবে। 2026-এর ফেব্রুয়ারির শেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমন্বিত হামলা চালিয়ে ইরানের শীর্ষ নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর ইরান যুদ্ধের যে এক রকমের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সকল কল্পনার বাইরে গিয়ে এত দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারছে, তার একটা বিরাট কারণ হরমুজ প্রণালীর ওপর ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান বিশ্বের জ্বালানি তেলের পরিবহনের ওপর এমন একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যে এখন সারা পৃথিবীতেই এই যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। ইরানের নিয়ন্ত্রণ থেকে এই যে হরমুজ প্রণালীকে কি করে আবারও আন্তর্জাতিক জলপথের স্বীকৃতিতে নিয়ে আসা যায় সেসব নিয়ে ভাবছেন বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ এবং বিশ্লেষকরা বলছেন ইরান যে আগামীর পৃথিবীর বা এই যুদ্ধ পরবর্তী যে পৃথিবী, সেই পৃথিবীতে একটা পরাশক্তি হয়ে উঠতে পারে, তার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলছে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সারা বিশ্বে জ্বালানি পরিস্থিতি যে টালমাটাল হয়ে উঠেছে সেটা থেকে। এই অবস্থায় বাংলাদেশ একেবারে অপরিপক্ক এক রকমের পররাষ্ট্র নীতি দেখিয়ে বা একটা অবস্থান নিয়ে ইরানকে রীতিমতো বাংলাদেশের শত্রুতে পরিণত করেছে। ইরান যে বাংলাদেশকে শত্রু রাষ্ট্র গণ্য করছে তার প্রমাণ তীব্র জ্বালানি সংকটের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তারা যখন তাদের মিত্র দেশগুলোর বা বন্ধু ভাবাপন্ন দেশগুলোর জাহাজ চলাচল করতে দিচ্ছে, শেষ তাদের বন্ধু দেশগুলোতে জ্বালানি পরিবহনের একটা পথ করে দিচ্ছে, তখন বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা একাধিকবার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারেনি। আর বাংলাদেশের দিকে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ রওনা হয়েছিল, তাদেরকেও ঠেকিয়ে দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইরান স্পষ্টতই বলেছে যে ইরানের রেভলিউশনারি গার্ড সিদ্ধান্ত নেবে এবং ইরানের নৌবাহিনী সিদ্ধান্ত নেবে যে এই হরমুজ প্রণালী দিয়ে কাদের জাহাজ যাতায়াত করতে পারবে, কাদের জাহাজ যাতায়াত করতে পারবে না। মার্চের শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু 6টি দেশের নাম করেছিলেন, যেখানে তিনি বাংলাদেশের নামও উল্লেখ করেছিলেন যে সম্ভবত বাংলাদেশের জাহাজও বন্ধু ভাবাপন্ন দেশ হিসেবে এই হরমুজ প্রণালী দিয়ে পার হতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হরমুজ প্রণালী ইরান সম্পূর্ণত বন্ধ করে দিয়েছে এটা ঠিক নয়। যেমন ভাবে তারা বন্ধু ভাবাপন্ন দেশ চীন, পাকিস্তান, ভারত, ইরাক, রাশিয়া এই দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আসা করার সুযোগ দিচ্ছে, তেমনি পররাষ্ট্রমন্ত্রী ইরানের বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে সম্ভবত বন্ধু ভাবাপন্ন দেশ বাংলাদেশও এ তালিকায় আছে। এসব দেশ আমাদের সঙ্গে সমন্বয় করেছে, যুদ্ধের পরেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তখন বোধহয় লক্ষ্য করেন নাই যে তাদের দীর্ঘ বহু দশকের বন্ধু দেশ বাংলাদেশ কি প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর, এবং সেই প্রতিক্রিয়ার বিষয়টি মাথায় রেখে যে শেষ পর্যন্ত ইরানের রেভলিউশনারি গার্ড কিংবা ইরানের নৌবাহিনী
বাংলাদেশকে শত্রু দেশ হিসেবে চিহ্নিত করবে এবং কিছুতেই বাংলাদেশে জ্বালানি পরিবহনকারী কোনো নৌযানকে হরমুজ প্রণালী পার হতে দেবে না, সে তথ্য সম্ভবত তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছেও ছিল না। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিংবা বাংলাদেশ সরকার ভাবছিল যে বরাবরের বন্ধুত্বকে সম্মান দেখিয়ে ইরান বাংলাদেশের জাহাজটা পার হতে দেবে। কিন্তু ইরানে এত ভয়াবহভাবে একটা সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হামলা যখন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে রাতের অন্ধকারে চালিয়ে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলো, তখন বাংলাদেশের পক্ষ থেকে সেই হামলা, সেই আগ্রাসনের নিন্দা না জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল তারা আহ্বান জানায় ইরান যাতে সংযত আচরণ করে, রিস্ট্রেইন দেখায় এবং ইরান যাতে এই যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যে আগ্রাসনমূলক হামলা চালাচ্ছে সেই আগ্রাসনমূলক হামলা বন্ধ করে। এবং বাংলাদেশ তার সেই বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান পরিচালিত হামলার। এই যে বাংলাদেশ তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বিভিন্ন শীর্ষ সরকারি কর্মকর্তাদেরকে যে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা করলো, তাতে কোনো শোক প্রকাশ করলো না বাংলাদেশ, এতে কোনো নিন্দা জ্ঞাপন করলো না বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ যে কোনো অবস্থান নিল না, বরং ইরান ওই হামলার প্রতি উত্তরে যেই হামলাগুলো পরিচালনা করলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশগুলোতে, মধ্যপ্রাচ্যে, দুবাইয়ে, কাতারে, সৌদি আরবে, সেই বিষয়গুলো নিয়ে নিন্দাবাদ জ্ঞাপন করলো। ইরানের রেভলিউশনারি গার্ড, ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী সেই বিষয়টি ভোলেনি এবং ভোলেনি বলেই বাংলাদেশের জাহাজগুলোকে বারবার আটকে দেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতেই যে ইরানের খামেনি মৃত্যুর পরেও শোক জানানোরও প্রয়োজন বোধ করে নাই বাংলাদেশ সরকার, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এবং সেরকম একটা শোক বার্তা দেওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং তিনি অনুরোধ জানিয়ে এসেছিলেন যে বাংলাদেশকে যেন রাশিয়া থেকে তেল সংগ্রহের অনুমোদন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই অবস্থায় অবশেষে প্রায় 1 মাসেরও বেশি সময় ঘোরানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছে। অন্যদিকে ভারত থেকেও বাংলাদেশ কিছু জ্বালানি সহায়তা পেয়েছে এরই মধ্যে। কিন্তু এখন যখন ইরান, রাশিয়া, ভারত, চীন মিলে একটা নতুন জ্বালানি কার্টেল গড়ে উঠছে বলে, জ্বালানি জোট গড়ে উঠছে বলে বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে, তখন ইরান এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যে দেশ, সে দেশ যখন বাংলাদেশকে শত্রু রাষ্ট্র গণ্য করছে, বাংলাদেশকে শিক্ষা দিতে, বাংলাদেশের উপর প্রতিশোধ নিতে বাংলাদেশের জ্বালানি পরিবহনকারী জাহাজগুলো আটকে দিচ্ছে, তখন বলা মুশকিল ভারত, রাশিয়া সহ ওই জ্বালানি জোটের কার কাছ থেকে বাংলাদেশ এই জ্বালানি সংকটের সময় কতটুকু সহায়তা পাবে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের যে অবস্থান বা বিবৃতি, তাতে যে ইরান সন্তুষ্ট নয় সেটা একেবারে সুস্পষ্টভাবে জানান দিতে রীতিমতো ইরান দূতাবাসে এপ্রিলের 1 তারিখে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এবং সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে জলিল রাহিমি জাহানাবাদী বলেন যে ইরান প্রত্যাশা করেছিল আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ এবং তিনি বলেন যে এই যে যুদ্ধ এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু যুদ্ধের সময়টায় কোন রাষ্ট্র কি ভূমিকা নিয়েছিল ইরান সেটা সারা জীবন মনে রাখবে। সরাসরি
ওই বার্তাটিতে পরিষ্কার হয়েছিল যে ইরান জানান দিতে চায় যে কেন মার্চের শেষে তাদের পররাষ্ট্রমন্ত্রী এক দফা বাংলাদেশ ও বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের জাহাজ চলাচলের নিশ্চয়ই হরমুজ প্রণালীতে অনুমোদন পাবে বলার পর বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা মাত্র তাকে আটকে দেওয়া হয়েছিল। এবং ইরানের রাষ্ট্রদূত সুস্পষ্টভাবে জানান দিতে চান যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থান নিয়েছেন তাতে ইরান শুধু যুদ্ধের সময় নয়, যুদ্ধের পরবর্তীতেও বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবেই বিবেচনা করবে। ইরানের রাষ্ট্রদূত জলিল রহিম জাহানাবাদী তিনি এই সংবাদ সম্মেলনে বলেন যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে তারা প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশে খামেনির হত্যাকাণ্ড এবং ইরানের জনগণের উপর যে আগ্রাসন চালানো হয়েছে, ইরানের এমনকি স্কুলে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যে শিশুদের হত্যা করেছে সেসবের অন্তত প্রতিবাদ হবে। কিন্তু ইরান বিস্ময়ের সঙ্গে এবং হতাশার সঙ্গে লক্ষ্য করেছে যে বাংলাদেশে এমন কোনো প্রতিবাদের ঘটনা ঘটেনি। রাষ্ট্রদূতের ওই বক্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাথে সাথে এপ্রিলের 5 তারিখ ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদীর সঙ্গে বৈঠক করে বাংলার জয়যাত্রা সহ বাংলাদেশগামী অপরিশোধিত তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ইরানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চান। রাষ্ট্রদূত সে প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীকে বলেন যে এই বিষয়ে যথাযথ পর্যায়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইরান পরিষ্কারভাবে বলেছে ইরান রেভলিউশনারি গার্ড আর ইরান নৌবাহিনী এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সর্বশেষ ভূমিকা রাখে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 5 এপ্রিল ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকায় ওই বৈঠকে কোনো কাজ না হওয়ার পর এবং এরপর দু দফা বাংলাদেশগামী বাংলার জয়যাত্রা আর সৌদি আরব থেকে তেল নিয়ে আসা জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করেও বাধাগ্রস্ত হওয়ার পর তুরস্কে রোববারে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেখা করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর কাছেও বিষয়টি উত্থাপন করে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাহাজ ছেড়ে দেওয়ার। বুঝতেই পারছেন ইরানের রেভলিউশনারি গার্ড যারা ইরানের এই যুদ্ধ পরিচালনার কেন্দ্রে অবস্থান করছে এবং যারা যুদ্ধ পরিচালনার সকল কৌশল বিষয়ে সকল সিদ্ধান্ত নিচ্ছেন, তারাই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তাদের তালিকায় খামেনির মৃত্যুতেও শোক না জানানো বাংলাদেশ এখন শত্রুদের তালিকায় ঢুকে গেছে। এ অবস্থায় বাংলাদেশ আবারও বন্ধু তালিকায় ঢুকতে পারে কিনা যেমন বলা মুশকিল, তেমনি ইরানের বন্ধু রাষ্ট্র ভারত, রাশিয়া তারাও এই সময়ে এসে ইরানের এই ক্ষোভ আঁচ করতে পেরে বাংলাদেশকে জ্বালানি সরবরাহে কতটা আগ্রহ দেখায় সেটা দেখবার জন্যেও এই সংকটকালে উদ্বেগের সঙ্গে অপেক্ষা করতে হবে বইকি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইরান কেন বারবার বাংলাদেশের জাহাজ আটকে দিচ্ছে। আমি আলাপের গভীরে ঢোকার আগে যদি এক কথাই বলে, বাংলাদেশ এখন ইরানের দৃষ্টিতে মার্কিন দোসর কিংবা মার্কিন মিত্র শক্তিতে পরিণত হয়েছে। আর আপনি যদি মার্কিন মিত্র শক্তি হিসেবে পরিগণিত হন, একপাক্ষিক একটা দেশের সাথে ট্যাগ হয়ে যান, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কূটনৈতিক সম্পর্ক নেই, তাহলে আপনার জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। কারণ এই যে ইরানের সাথে যে পথটা, যে জলপথটা হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আপনার জ্বালানি, আপনার সার পরিবাহিত হয় বাংলাদেশে। আপনি মধ্যপ্রাচ্য থেকে তেল আনেন, আপনি মধ্যপ্রাচ্য থেকে গ্যাস আনেন, আপনি মধ্যপ্রাচ্য থেকে সার আনেন, সব এই পথ দিয়ে। কেউ কেউ বলতে পারবেন যে এই যে যুদ্ধ সময়কালে 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধ সময়কালে কিংবা এই যে যুদ্ধ বিরতিকালে প্রথমে 2 সপ্তাহ, আবার আজকে একটা অনির্দিষ্টকালের যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, এই যুদ্ধ বিরতিকালেও বাংলাদেশি কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারছে না, পার হতে দিচ্ছে না ইরান। সোজা কথা যদি বলি, কেন দিচ্ছে না? এই দিচ্ছে না মানে বাংলাদেশের মোটামুটি একটা
খবর আছে, এটা বললে ভুল হবে না। আর তাই তো এখন প্রশ্ন আসছে যে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে এবার কি তবে বলির পাঠা হতে যাচ্ছে বাংলাদেশ? যে ইরান সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত, সেই ইরানই এখন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রাকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের চরম উত্তেজনার মাঝে হঠাৎ করে ঢাকা তেহরান সম্পর্কে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। 37,000 টন সার নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সমুদ্রের মাঝপথে আটকা পড়ে আছে বাংলাদেশের জাহাজ। কিন্তু কেন কেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ আজ ইরানের রোষানলে? এদিকে কেবল যুদ্ধের নিরাপত্তা ঝুঁকি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কূটনৈতিক অভিমান? ঘটনাটি শুরু হয় 26শে জানুয়ারি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা মধ্যপ্রাচ্যের জল সীমানায় প্রবেশ করে। বিভিন্ন বন্দরে পণ্য খালাস শেষে গত 26শে ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে জাহাজটি দুবাইয়ের জবেল আলী বন্দরে যায়। ঠিক সেই সময় শুরু হয় সংঘাত। 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এমনকি জেবেল আলী বন্দরে আমাদের এই জাহাজটির মাত্র 200 মিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর জাহাজটি ভারতের মুম্বাই যাওয়ার কথা থাকলেও আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার খাতিরে বাধা দেয়। এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে জাহাজটি 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ইরান। হরমুজ প্রণালীর মাত্র 20 নটিক্যাল মাইল দূরে থাকতেই ইরানের নৌবাহিনী সাফ জানিয়ে দেয় অনুমতি নেই। বাধ্য হয়ে জাহাজটি আবার ফিরে আসে। প্রশ্ন হচ্ছে, 1 এপ্রিল যেখানে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশে বসে জাহাজ চলাচলের সহায়তার আশ্বাস দিয়েছিলেন, এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন যে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে, তবে এখন কেন এই বাধা? অথচ দেখুন, চীনের জাহাজ চলছে, ভারতের জাহাজ চলছে, পাকিস্তানের জাহাজ চলছে, বাংলাদেশের জাহাজ আটকে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এর মূলে রয়েছে বাংলাদেশের বিতর্কিত দুটি কূটনৈতিক বিবৃতি। ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষা প্রধান সহ শীর্ষ নেতারা নিহত হন। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্বার্থে। ঠিক এই সময় 1 মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেখানে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এর ফলে কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। কিন্তু বিস্ময়করভাবে সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার কোনো উল্লেখ ছিল না। এমনকি খামেনির মৃত্যুতে কোনো শোকও প্রকাশ করা হয়নি। বাংলাদেশের এই একপেশে অবস্থানে তেহরান যে কতটা ক্ষুব্ধ হয়েছে তা ঢাকার ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানবাদীর কথায় স্পষ্ট। তিনি প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। তিনি উদাহরণ টেনেছেন যে স্পেন, এমনকি খোদ আমেরিকার ভেতরের সাধারণ মানুষও যেখানে যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছে, সেখানে বাংলাদেশ কেন স্পষ্ট অবস্থান নিতে পারল না? এমনকি ইরানের দূতাবাসে রাখা শোক বইতে বাংলাদেশের কোনো পদস্থ কর্মকর্তার স্বাক্ষর না করাটাকেও ইরানেরা তাদের অপমানের শামিল মনে করছে। যদিও চাপের মুখে 2 মার্চ বাংলাদেশ সরকার 5 লাইনের একটি নতুন বিবৃতি দিয়ে খামেনির মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে শোক প্রকাশ করে, কিন্তু ততক্ষণে ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে। ইরানের কাছে মনে হয়েছে বাংলাদেশ কি তবে পরোক্ষভাবে মার্কিন মিত্র শক্তির বলয়ে ঢুকে গেল? আপনারা জানেন, এই যুদ্ধ পরিস্থিতি কালে ইরান বারবার ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র শক্তিদের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমানে যে রাজনীতি চলছে, এই রাজনীতিকে এক পক্ষ বলছে গুপ্ত রাজনীতি,
আবার যাদেরকে গুপ্ত রাজনীতি বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ স্পষ্টতই জামাত এবং এনসিপি তাদেরকে টার্গেট করে সরকারের পক্ষ থেকে বলছে যে এরা গুপ্ত রাজনীতি করে, গুপ্ত দল। অন্যদিকে এনসিপি এবং জামাত স্পষ্টতইভাবে বলছে এটা হলো একটা ম্যানেজড সরকার, গোপন চুক্তির সরকার, একটা সমঝোতার সরকার। এইভাবে যে বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের ফলে অনেক গোপন বিষয় আমাদের সামনে চলে আসছে। আমরা প্রথম দিকে যেটা বলার চেষ্টা করেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম বা প্রচার হতো যেটা, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের লন্ডনে একটা সমঝোতা হয়েছে। কী সমঝোতা হয়েছে আমরা ডিটেলস জানি না, তবে আমরা আন্দাজ করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আনকন্ডিশনালি একটা নির্বাচন দিয়ে দেবেন এবং তিনি ক্ষমতায় থাকবেন না। আর নির্বাচন হলে বিএনপি তো ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন। এবং এরকম একটা ইঙ্গিত ইতিপূর্বে মির্জা ফখরুল সাহেব সেই ইউনূস সাহেবের জমানায় তিনি একাধিকবার বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কাজে লাগানোর, তার আন্তর্জাতিক ব্র্যান্ডিং, তার যে সুনাম সুখ্যাতি থেকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, এবং কেন নয়। সো ইট ওয়াজ ইনভাইটেশন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁদে ফেলার, লোভাতুর করার বা বল সেই বিএনপির কোর্টে নিয়ে আসার একটা প্রচেষ্টা, এবং সেটা হয়ে গেছে। কেন হলো, কিভাবে হলো, কি কারণে হলো, সেটা দীর্ঘ আলাপ। কিন্তু যে বিষয়টি আফসোস থেকে যাচ্ছে জামাতের এবং এনসিপির, তারা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনেছিলেন বিশ্বাস করে, তারপরে তার হাতকে শক্তিশালী করেছিলেন আদর করে, সোহাগ করে, শ্রদ্ধা করে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেতেন সেখানে এনসিপির ছেলেরা যেত, জামাতের হাজার হাজার লোক যেত, এবং তার মাহফিলকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাহফিল, এখন সেই তো উনি একই মানুষ, ওনার সেই গ্রামীণ ব্যাংক ভবনে বসে আছেন, নোবডি গোয়িং দেয়ার, কেউ যাচ্ছে না, মশা মাছিও যাচ্ছে না। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, বিভিন্ন মানুষকে দাওয়াত করছেন, এবং তার যে এখন দুরবস্থা, সেটা হলো তার জমানাতে তিনি যেভাবে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে টাইট দিয়ে রেখেছিলেন, এখন আল্লাহ তাকে সেইভাবে টাইট দিয়ে রেখেছে। কিচ্ছু করছে না কেউ, কিন্তু তাকে কেউ জিজ্ঞাসা করছে না। অধিকন্তু তাকে কেন্দ্র করে দেশের পত্রপত্রিকা, টেলিভিশন, টকশোর যারা লোকজন, তারা, এমনকি সরকারি দলের যারা লোকজন আছে, দিদার সে গালাগালি করছে। কেন হামিদ টিকা দিলেন না, কেন টাকা মেরে দিলেন, কেন নূরজাহান বেগমকে এখানে বসালেন, কেন আসিফ নজরুলকে বসালেন, অমুককে বসালেন, আলী রিয়াজকে কেন আনলেন, কেন তিনি এই জুলাই সনদের যে ঝামেলা, এটা সরকারের উপর চাপিয়ে দিলেন, কেন সংস্কার কমিশন করলেন, এইগুলো নিয়ে